আচ্ছা, নিটের যে প্যাটার্নটা এখন চলছে, মানে এবার 2026 নিট, এবার এই প্যাটার্নে রিসেন্ট পেপারের লেভেল হাই হচ্ছে। মানে এটা ইন্ডিকেশন কে দিচ্ছে? যেগুলো বড় বড় ইনস্টিটিউট আছে, তো এরা ইন্ডিকেশন দিচ্ছে, মানে আমি ওই কোটার যেগুলো বেস্ট ইনস্টিটিউটের ইন্ডিকেশন থেকে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে পেপার লেভেল হাই হবে। এবার পেপার লেভেল হাই হওয়াটা হচ্ছে মঙ্গল। যদি পেপার লেভেল ইজি হলো তাহলে কেন স্যার? যারা আমার কাছে আগে পড়েছে তারা জানে, পেপার যত লেভেল হাই যাবে, আজকে কিন্তু প্রথম ক্লাস আছে, আজকে একটু নিট সন্ধ্যা একটু আমরা হালকা বলবো। পেপার লেভেল যত হাই হবে তত সিলেকশন পাওয়াটা ইজি হবে, আর পেপার লেভেল যত মডারেট হবে তত কি হবে, ছেলে পেলে বেশি পেপার সলভ করে ফেলবে। তো এক্ষেত্রে কাট অফ অনেক লো কাট অফে কলেজ পাওয়ার চান্সেসটা এখানে কিন্তু বাড়বে। আর যদি পেপার লেভেল মডারেট হয় তাহলে কি হবে, কাট অফ অনেক হাই যাবে। হাই কাট অফের যাওয়ার সঙ্গে সঙ্গে ব্যাপার হবে যে সবাই পেপার সলভ করবে, মানে অ্যাভারেজ ছেলে পেলে বেশি পেপার সলভ করবে। তো সেক্ষেত্রে কলেজ পাওয়ার চান্সও কি হবে, কম হয়ে যাবে। তো আগে আমি মাথায় সেট করে নিই যে অনেকের ফিয়ার থাকতে পারে, ভয় থাকতে পারে, স্যার কি হবে না হবে, কিচ্ছু হবে না। যদি পেপার লেভেল ভালো হয় তার মানে এটা একটা আশীর্বাদ হিসেবে আসবে, কারণ পেপার লেভেল ভালো হলেই ওখানে গিয়ে আমরা ভালো স্কোর করতে পারবো। আচ্ছা, এবার হচ্ছে মক টেস্ট যখন আমরা দিব যে কোনো ইসের, তো মক টেস্ট দেওয়ার সময় এরকম না যে কোনটা পেপার আমরা সলভ করব, কোনটা পেপার বা কোন কোশ্চেনকে আমরা অ্যাটেম্প করব না, এটা হচ্ছে স্মার্টনেস। মানে স্যার, আমার সামনে একটা লেন্দি পেপার চলে এলো, ধরুন একটা বড় কোশ্চেন চলে এলো, ধরে নেন সাপোজ, হ্যাঁ, এবার আমি ভাবছি এই কোশ্চেনটা আমি ফার্স্টে অ্যাটেম্প করবো কিনা। এই ডিসিশনটা আমাকে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে নিতে হবে। আমি ভাবছি না করিনি রে, ছেড়ে দিই, মানে করেই নেওয়া যাক নাকি। এই ছাড় কর করতে কি হবে, আমরা আলটিমেট কি হবে, আমরা পরের যে ইজি কোশ্চেন সেটাকে ছেড়ে দেবো। 2025-এর নিটের পেপার থেকে একটাই জিনিসের শিক্ষা নেওয়ার আছে প্রিভিয়াস, সেটা হচ্ছে আমাকে পেশেন্সের সঙ্গে সবটা কোশ্চেন দেখতে হবে। 2025-এ স্যার কেন সিলেকশন কম হয়েছিল, কারণ এটাই ছিল যে ম্যাক্সিমাম ছেলে পেলে প্যানিকে পড়ে গেছিল। ওদের মাথায় একটা জিনিস ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে কাট অফ মার্কস হচ্ছে 600+, এর নিচে নাকি মেডিকেলে সিলেকশন সম্ভব নয়। ফালতু কথা। আগের কাট অফ কি ছিল? হ্যাঁ, আগের বার লাস্ট মপ আপ রাউন্ডে 515-তে জেনারেল কলেজ পেয়েছে, লাস্ট রাউন্ড বলছে এই মপ আপ রাউন্ডে। তাহলে কাট অফ ডিসাইড কারা করবে স্যার? কাট অফ ডিসাইড করবে পেপার লেভেল কেমন হচ্ছে, ঠিক আছে? তো প্রথমেই মাথায় এটা ঢুকিয়ে নে যে এরকম ভাবে কেউ যদি তোর মাথায় ঢুকে যায় 600 পেতে হবে, এরকম কোনো ব্যাপার নাই স্যার, পেপার লেভেল আমাকে বলবে যে কত পেতে হবে। ক্লিয়ার? আচ্ছা, যে সাবজেক্টটা আমি ডিসকাস করবো হচ্ছে কেমিস্ট্রি। কেমিস্ট্রি আর বায়োলজি, এই দুটো সাবজেক্ট, প্রথম তো বায়োলজি আছে নিট স্টুডেন্টের, বায়োলজি আর কেমিস্ট্রি, এই দুটো সাবজেক্টের মধ্যে আমাকে ম্যাক্সিমাম স্কোরে বুম দিতে হবে। বায়োলজিতে আমাকে মিনিমাম 340+ বুম দিতে হবে, আর কেমিস্ট্রিতে আমাকে মোটামুটি 160 অ্যাপ্রোচে বুম দিতে হবে। এই দুটো সাবজেক্ট যদি স্ট্রং হয়ে যায় তাহলেই ফিজিক্স তোকে হেল্প করবে কলেজ পাওয়ার জন্য। ফিজিক্স কি ডিসাইড করে? ফিজিক্স ডিসাইড করে তুই কোন কলেজে যাবি, আর এই দুটো সাবজেক্ট ডিসাইড করে যে তুই চান্স পাবি কিনা। ক্লিয়ার? তোর ফিজিক্স যত ভালো হবে তত কলেজের লেভেল হাই হবে, আর বায়োলজি আর কেমিস্ট্রি তোকে কি করবে, তোকে একটা সিলেকশন রাউন্ডে গিয়ে কাট অফ ক্লিয়ার করতে, মানে তুই একটা গভর্নমেন্ট কলেজ পাবি। একটা সিম্পল কথা ভাব, 340 আর 160, 500 তো এখানে হয়ে গেল, 500 তো এখানে হয়েই গেল। আমি যদি ফিজিক্সের আমি 45টার মধ্যে আমি যদি 20টাই কোশ্চেন করে আসতে পারি, 25টা কোশ্চেন ছেড়েও দিই, তবু আমার 580 আসছে। 580 মানে ডিসেন্ট কলেজ পাবো, ভালো কলেজ পাবো। তো প্রথমেই বলেছি যে এই ইন্ডাস্ট্রিতে অনেকে বলবে যে এই করতে হবে সেই হবে, নিট ইউজিতে যদি একটু মাথা ঠান্ডা করে কাজ করা যায়, আমার মনে হয় সবচেয়ে ইজিয়েস্ট প্যাটার্নের এক্সাম আছে এটা, এই লেভেল। আচ্ছা, আর পেপার লেভেল যথেষ্ট ভালো হবে। এবার কিভাবে কিভাবে স্যার সেই পেপার লেভেলকে অ্যাপ্রোচ করব সেটা আমরা এখন দেখাবো। আজকের টপিক যেটা বলতে গেলে, আজকে আমি কিছু সাম বেসিক কনসেপ্টস ইন কেমিস্ট্রি নিয়ে আলোচনা করব। এবার কিছু পাবলিকের মাথায় হয়তো ঘুরছে স্যার মনে হয় মূল কনসেপ্টই পড়াবে, বুঝলি?
বেসিক কনসেপ্ট আমরা মূল কনসেপ্ট জানি না, তাই না? কার কার এসছে মাথায় বল, এসছে মাথায়? অনেস্টলি বল। তাহলে আমি জানতাম এটাই মাথায় আসবে, সাম বেসিক কনসেপ্ট কেমিস্ট্রির মধ্যে মূল কনসেপ্টের কথা আমি বলছি না। আমি কি বলছি, রিসেন্ট ডেজে যেই মেন্সের আগামী 2 বছরের কোশ্চেনে দেখছি নতুন নতুন কিছু কোশ্চেন আসছে। একটা হচ্ছে প্ল্যানারিটির কোশ্চেন। এই কোশ্চেন কিভাবে সলভ করবো স্যার? ফার্স্ট। সেকেন্ড, আগে আমাকে এই সমস্ত বেসিক না জানলে আমরা কেমিস্ট্রি করতে পারবো না। হাইব্রিডাইজেশন ইন সলিড স্টেট, স্যার হাইব্রিডাইজেশন তো পড়ে এসছি আমরা। আমরা আরে তুই এইচএস এ যে ইভেন আমরাও যখন এইচএস এর ক্লাসে যাই তখন তো সলিড স্টেট থোড়ি পড়ায়, আমরা খালি হাইব্রিডাইজেশন পড়, sp2 sp3 পরে আউট হয়ে যায়। আমি কি বললাম? হাইব্রিডাইজেশন ইন সলিড স্টেট। 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আগে দুটো করি, তারপর দেখছি আমরা কি করতে পারছি। ক্লিয়ার? আমরা প্রথম কাজ করবো কি, প্ল্যানারিটি নিয়ে। কারণ যেই মেন্স এখন দেখছি নতুন কোশ্চেন দিচ্ছে, তোকে ধর সামনে 4টা মলিকুলে অপশন লিখে দিচ্ছে এ বি সি ডি করে, তোকে বলতে বলছে যে বল তো দেখি এর মধ্যে কোনটা প্ল্যানার মলিকিউল বা কোনটা প্ল্যানার না। এবার ছেলে পেলে কি করছে দেখছি, ওরা কি করছে, যেহেতু ওরা এইচএস পড়ে এসছে, তো প্রত্যেকটা যখন ধর তোকে আমি বললাম বলতো PCl5 কি প্ল্যানার না প্ল্যানার না, তুই কিভাবে বলবি? কিভাবে বলবি? বলবি স্যার ছবি আঁকতে হবে স্যার। তাই আমরা এইভাবে শিখে এসেছি, স্যার আমাদেরকে এরকম করতো যখন আমরা এইচএসে ছিলাম, এই দেখ PCl5 এরকম একটা সিএল, এই একটা সিএল, হ্যাঁ এখান থেকে এই একটা সিএল স্যার দিয়ে দিত, এরকম ভাবে স্যার একটা ড্রয়িং আঁকাতো, এই ড্রয়িং দেখে এবার আমরা কি করতাম, 3D পিকচার আঁকতাম, এখান থেকে আমরা শেডিং দিতাম। তাই তাই তো বল, একদম ক্লাস এইচের কথা মনে পড়ছে কিনা? এইভাবে যদি আমরা নিটে কোশ্চেন সলভ করতে যাই, তো আমাকে ওই নিটের এক্সামিনারের সঙ্গে রাতে ডিনার করে ঘরে আসতে হবে। মানে একটা কোশ্চেনে আমার সময় থাকবে ম্যাক্সিমাম 30 সেকেন্ড, আর আমি পিকচার আঁকতেই সময় লেগে গেল আমার, পিকচার আঁকছি দেখছি এবার ও কোনটা প্লেনে আছে কোনটা প্লেনে, এত টাইম থোড়ি আছে আমার কাছে। বুঝতে পারছিস ডিফারেন্সটা? এটাই ডিফারেন্স। তো স্যার নিটের ক্লাস আর এইচএস এর ক্লাসের ডিফারেন্স এটাই, সিলেবাস তো স্যার সেম আছে, পড়ার স্টাইলটা আলাদা আছে, কোশ্চেনকে অ্যাটাক করার স্টাইলটা আলাদা আছে আমাদের। তাহলে স্যার কিভাবে এই কোশ্চেনগুলোকে অ্যাটাক করা যায়? তো আজকে যে টপিকটা ধরেছি একদম ওয়ান অফ দ্য টাফেস্ট টপিক ধরেছি। কেন স্যার এই টপিকটা ধরলাম? কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টরা, আমি যদি খাতা চেক করি ক্লাস 11-12-এ, গোটা কেমিক্যাল বন্ডিং ছবিতে ভরা ছিল, তাই না? এই ছবি সেই ছবি, যেমন IF7, হ্যাঁ এর ছবি তো আঁকতে গিয়ে লোকের যানজয় অবস্থা হতো, এদিকে একটা এ দিচ্ছে ওদিকে ফ্লোরিন দিচ্ছে, ওদিকে এত টাইম নাই এর কাছে। নিট চাইছে না তুই এসব কাণ্ড কর, কিন্তু তাহলে তাহলে স্যার এরকম কোশ্চেন কেন দিচ্ছে? নিট তো জানে এখানে আমরা ফাঁসবো। দেওয়ার কারণই হচ্ছে তোকে আটকানোর জন্য, কারণ একটা সিটের দাম হচ্ছে 1 কোটি টাকা টিউশন ফিস। আজকে তুই যদি প্রাইভেট মেডিকেল কলেজে পড়তে যাস তো 1 কোটি টাকা লাগবে, একদম ক্লিয়ার কথা বলছি, পশ্চিমবঙ্গের বুকে। এবার এইটা সিট তোকে গভর্নমেন্ট ফ্রিতে দিচ্ছে, তোর তো পেশেন্স চেক করবেই, গভর্নমেন্টটা পাও নাকি ফ্রিতে পাও। চল আমরা টপিকের নাম, তোরা আগে স্টার্ট করবি, টপিকের নামটাকে লিখবি তোরা, যে আজকে আমরা এই টপিক ডিসকাশন করব। এবার আমরা টপিক স্টার্ট করছি। সবাই হেডিং দে প্ল্যানারিটি, বা এখন হেডিং দেওয়ার দরকার নেই, পরে দিবি, দেখে নেবে। কেস 1 একদম আরামসে, কোনো ব্যাপার নাই। ধর আমরা কেমিস্ট্রি পড়ে এসেছি, প্রচুর পড়ে ফেলেছি, কিছু লাগবে না। নিটের কোশ্চেনের অ্যাটাকের স্টাইলটা দেখ, কনসেপ্ট বলছে এগুলো সব কিন্তু কনসেপ্ট। আমি আবার বলছি, এটা কোনো বইয়ের কোনো কনসেপ্ট মানে ওরকম কোনো কেমিস্ট্রি না, এগুলো হচ্ছে কোশ্চেন সলভ করার এক্সপিরিয়েন্স। হয় না তুই অনেক কোশ্চেন সলভ করলি, এবার করার পর টপার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করে, আরে স্যার কেমিস্ট্রি লাগছে না এখানে, এই করলে কোশ্চেন হয়ে যাচ্ছে আমার। দেখ আমি আবার বলছি, তুই যদি সাবজেক্টের মধ্যে ঢুকে সাবজেক্ট পড়তে যাস তো জীবন নিট হবে না, তোকে সাবজেক্টের বাইরে বেরিয়ে কিভাবে কোশ্চেন নামে ওই হিসাবে তোকে কাজ করতে হবে। ক্লিয়ার? হ্যাঁ। কেস 1 কনসেপ্ট বলছে যে ইফ অ্যাটমিক নাম্বার ইজ 2 or 3, যদি স্যার অ্যাটমিক নাম্বার 2টো বা 3টা হয়, যে এরকম আছে 2টো অ্যাটম নিয়ে কোনো কেউ আছে বা 3টা অ্যাটম নিয়ে কেউ আছে, দেন মলিকিউল অলওয়েজ অলওয়েজ, ধর এখন 2টো অ্যাটম নিয়ে আছে বা 3টা অ্যাটম নিয়ে আছে,
ওরা অলওয়েজ কি হবে, এবার তুই বল দুটো অ্যাটম বলা একটা এক্সাম্পল, বাট এক্সাম্পল বল যে দুটো অ্যাটম আছে, যেমন হাইড্রোজেন ফ্লোরাইড আছে, হাইড্রোজেন ফ্লোরাইড। এবার যেই মেন্স একটা কোশ্চেন এসেছিল যেখানে BF3 দিয়েছিল বোরন টাইফ্লোরাইড, তো বোরন টাইফ্লোরাইড কি এই কেসের মধ্যে পড়বে স্যার? পড়বেন। তার মানে স্যার দুটো বা তিনটা অ্যাটম দিয়ে যারা আছে তারা কি হবে, অলওয়েজ কি হবে, প্ল্যানার হবে, মানে ওরা প্লেনার থাকবে। এক্সাম্পল, এক্সাম্পল কি হবে, যেমন ধর হাইড্রোজেন ফ্লোরাইড, যেমন ধর হাইড্রোজেন ক্লোরাইড, যেমন ধর হাইড্রোজেন ব্রোমাইড এটসেট্রা। এবার যেই মেন্সের কোশ্চেন দেয়, পেপার সেটার এক স্টেপ উপরে চালাই করছে, দেখ যেই মেন্সে কোশ্চেন দিয়েছে, স্যার আপনি যেই মেন্সের নাম কেন বলছেন, আমরা তো নিট পড়তে এসেছি, এরকম হবার দরকার নাই। যেই মেন্স আর নিট হচ্ছে ভাই ভাই। কেমিস্ট্রি ফিজিক্স সেকশনে যেই মেন্সের পেপার যদি তোর ভালোভাবে নামে, তোর নিটের জন্য ওটা গ্রিন সিগন্যাল, বুঝতে পারলি? হ্যাঁ, যেই মেন্সের কোশ্চেন দিয়েছিল BF3 বোরন টাইফ্লোরাইড, তো স্যার BF3 কি এই সেগমেন্টের মধ্যে আসবে? BF3 কি এই সেগমেন্টের মধ্যে আসবে? আপনি বলেছেন দুটো বা তিনটা অ্যাটম, কিন্তু স্যার এখানে বোরন টাইফ্লোরাইডে স্যার কি আছে, কটা অ্যাটম আছে? চারটে অ্যাটম আছে না? এবার কনসেপ্ট কি বলছে দেখ, কনসেপ্ট বলছে ইফ স্টেরিক নাম্বার ইজ 3, স্টেরিক নাম্বার মানে কি? স্টেরিক নাম্বার মানে কি স্যার? স্টেরিক নাম্বার ইজ 3 বলছেন, বাট অ্যাটম আর মোর দেন 3, দেন molecule always planar। স্যার এর মানে কি? আপনি বলছেন স্টেরিক নাম্বার হ্যান ত্যান, এর মানে কি? আচ্ছা বল দেখি, স্টেরিক নাম্বারের নাম কি এর আগে কেউ শুনেছিস? স্টেরিক নাম্বারের নাম এর আগে কেউ শুনেছিস? সবাই শুনেছে। ওই যে হাইব্রিডাইজেশন বের করার সময় যদি স্টেরিক নাম্বার 2 হতো তাহলে হাইব্রিডাইজেশন কি হতো? sp। পড়ছে মানে ক্লাস 11, হ্যাঁ অনেকে হয়তো 11 ভুলেও গেছে। যদি স্টেরিক নাম্বার 3 হয় তাহলে হাইব্রিডাইজেশন কি হবে বল? ইয়েস, sp2। যদি স্টেরিক নাম্বার 4 হয় তাহলে হাইব্রিডাইজেশন কি হবে? sp3। এরকম ভাবে স্টেরিক নাম্বার আছে। তো আমরা এবার দেখি বোরন টাইফ্লোরাইডের স্টেরিক নাম্বার কত হচ্ছে। বল স্টেরিক নাম্বার আমরা কিভাবে ব্যবহার করতাম, প্রসেস কি ছিল? হ্যাঁ কিভাবে করতিস তোরা? কত হবে এটা? 4 হবে। কিভাবে করলাম বল? বোরনের বাইরে কটা আছে ইলেকট্রন? কটা আছে বোরনের বাইরে? দেখ, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন। 5 হলো, মানে 2 বাদ দে, কত হবে? 3। আর এখানে কটা আছে? ফ্লোরিনের বাইরে কটা আছে? 7টা। যে কোনো হ্যালোজেনের বাইরে কটা থাকে ইলেকট্রন? 7টা। তো 7 আর 3 কত হবে? 21। 21 আর 3 কত? 24। 24 কে 8 দিয়ে ভাগ করলে কত হবে? 3। 8 দিয়ে কেন ভাগ করলেন? জানা আছে এই নিয়মটা? জানিস না। এবার আমি বলছি তোরা কোন নিয়ম করে এসেছিস। তোরা করেছিস হাফ ইনটু কেন্দ্রীয় পরমাণু। আরে ভাই ওভাবে করা যাবে না, ওভাবে করলে তুই বুঝতে পারছিস তো ডিফারেন্সটা কোথায়? সিলেবাস সেম, প্যাটার্ন আলাদা। আমি করলাম, আমি কোনো কেমিস্ট্রি করলাম, আমি যোগ করে 8 দিয়ে ভাগ করলাম, অ্যান্সার চলে এলো। মনে রাখবি হাইব্রিডাইজেশন করার একটা ইজি প্রসেস আছে, যেই প্রসেসটা আমার মনে হয় না তোরা কেউ জানিস, কিন্তু এইটা পড়ে এসছিস কিন্তু এই প্রসেস জানিস না। যদি বাইরের কক্ষপথে ইলেকট্রন যোগ করে যোগফল 8 এর থেকে বেশি হয় তাহলে 8 দিয়ে ভাগ করবি, ভাগ করে যে অ্যান্সারটা বেরাবে ওটাই হচ্ছে হাইব্রিডাইজেশন। কি বলছেন স্যার? এইভাবে সলভ হয়? হ্যাঁ তুই বল কোনো কোশ্চেন আমাকে তুই। আর যদি ভাগফল ভাগ না মিললো, যদি ভাগশেষ থাকলো, তাহলে 100% ওখানে কি আছে? লোন পেয়ার আছে। কি বলছেন স্যার? লোন পেয়ার তো আমরা মুখস্থ করে এসেছি বইয়ে। ওই যে ছবি আঁকা থাকতো লোন পেয়ার, স্যার বলতো, যেটা স্যার বলতো স্যার মনে রাখতাম। লোন পেয়ার কি বার করা যায়? ইয়েস, লোন পেয়ার ক্যালকুলেট করা যায়। যেমন ধর তোকে আমি বলছি I3 মাইনাস আছে, ধর I3 মাইনাস আছে, কি হাইব্রিডাইজেশন কি আলাদা করে পড়িয়ে দিব কি? বল বল I3 মাইনাস আছে, তুই বল এখানে আয়োডিনের বাইরে কটা আছে ইলেকট্রন? 7 3 কত হবে? 21 হবে না? আচ্ছা 21 আর উপরে মাইনাস মানে +1 মানে 22 হবে না? 22 8 এর থেকে বড় হলো না? মানে কত দিয়ে ভাগ করব? 8 দিয়ে। ভাগ কি মিলবে? তার মানে 100% কি আছে এখানে?
লোন পেয়ার আছে, ডাল মে কুছ তো কালা है বাবু ভাইয়া। ভাগ মিলছে না মানে প্রবলেম আছে। তোরা কেমিস্ট্রি পড়েছিস, বেশি পড়ে ফেলেছিস, তাই না? তো তোরা এখানে ভ্যালেন্স বন্ড থিওরি হ্যান ত্যান পড়ে পড়ে পুরো মাথা হ্যাং করে ফেলেছিস। কিচ্ছু না, ভাগ মিলছে না মানেই প্রবলেম আছে। মানে স্যার এখানে 100% নিঃসঙ্গ ইলেকট্রন আছে, 8 2 কত হবে? 16 হবে। তো ভাগশেষ কত থাকলো? 6। যেটাই ভাগশেষ হবে তাকে সব সময় 2 দিয়ে ভাগ করবি। কত দিয়ে ভাগ করবি? যে কোনো ভাগশেষকে 2 দিয়ে ভাগ করবি। তো 2 3 কত হবে? 6। তার মানে স্যার এখানে লোন পেয়ার কটা আছে? 3টা। আমরা এটা স্যার মুখস্থ করতাম, তাই না? অনেস্টলি বল, মুখস্থ করছিস কিনা? আমরা এটা মুখস্থ করতাম, আজকে প্রথম বার করা শিখলাম। এগুলো তুই বইয়ে লেখা পাবি না, এগুলো হচ্ছে কোশ্চেন সলভ করার এক্সপিরিয়েন্স। এবার তুই যখনই এর হাইব্রিডাইজেশন বার করবি তখন কি করবি? এই দুটাকে যোগ করে দিবি। কারণ দুটো হচ্ছে এখানে 2 কি স্যার? বন্ড পেয়ার, আর 3 কি স্যার? লোন পেয়ার। এই 3 আর 2 যোগ করা কত হবে স্যার? 5। 5 মানে হাইব্রিডাইজেশন কি হবে স্যার? sp3d। স্যার এবার মনে পড়লো i3 মাইনাস sp3d হাইব্রিডাইজেশন, এর মধ্যে কটা লোন পেয়ার থাকতো? 3টা। তুই তাই না 3টা লোন পেয়ার 3 দিক থেকে এমন ভাবে চাপতো যে sp3d হাইব্রিডাইজেশনের জন্য যে জিওমেট্রি বা শেপ হওয়া দরকার এর চ্যাপটা হয়ে যেত। কেন? লোন পেয়ারের কাজই হচ্ছে যে কোনো কম্পাউন্ডকে প্রেস করে দেওয়া। লোন পেয়ার কম্পাউন্ডকে প্রেসার করে চেপে দেয়। বুঝতে পারলি কনসেপ্টটা? তো লেখা স্টার্ট কর। আচ্ছা অ্যাকশন অ্যাকশন অ্যাকশন, 1 সেকেন্ড করে নে, বল। আচ্ছা এবার আমরা নেক্সট কেসে আসছি, কেস 2। এবার স্যার নিট কি আমার সঙ্গে এগ্রিমেন্ট থরি করে রেখেছে যে ও একদম 2 আর 3 এর কোশ্চেন দিবে? বড় বড় কোশ্চেনও তো আসতে পারে, তখন করবো। ইফ যদি স্টেরিক নাম্বারের মান গ্রেটার দ্যান ইকুয়াল টু 4 হয়, যদি স্টেরিক নাম্বারের মান গ্রেটার দ্যান ইকুয়াল টু 4 হয়, তাহলে দেখ কি হবে। এই ক্ষেত্রে দুটো কেস হতে পারে, যদি স্টেরিক নাম্বার আর অ্যাটমিসিটি সেম হয়ে যায়। ধর এরকম একটা সিচুয়েশন গেল যেখানে স্টেরিক নাম্বার আর অ্যাটমিসিটি কি হলো? সেম হলো। বা এরকম একটা সিচুয়েশন গেল যেখানে স্টেরিক নাম্বার লেস দ্যান অ্যাটমিসিটি হলো। মানে স্যার হয় অ্যাটমিসিটির সঙ্গে সমান হবে, না হয় অ্যাটমিসিটি থেকে ছোট হবে। এই দুই কেসেই অ্যান্সার হবে স্যার নন প্ল্যানার। আর এটা কেমিস্ট্রি ডিপার্টমেন্টের জন্য একটা ম্যাজিক হয়ে গেল। এবার তুই যত বড়ই কোশ্চেন আসুক না কেন তুই জাস্ট 10 থেকে 15 সেকেন্ডে সলভ করতে পারবি। আর যদি স্যার স্টেরিক নাম্বারের মানটা বেশি হলো অ্যাটমিসিটি থেকে, তাহলে সেই ক্ষেত্রে অ্যাটম কি হবে, সরি মলিকিউল কি হবে? প্ল্যানার হবে। কি হবে? প্ল্যানার হবে। বুঝতে পারলি? এবার স্যার একটা এক্সাম্পল টেস্ট করে নিই আমরা, পরে লিখবি। একটা এক্সাম্পল টেস্ট করে নিই আমরা। চলেন স্যার, আপনি তো বললেন তো বড় বড় এক্সাম্পলই করা। চল PCl5 পড়ছি। বল PCl5 এর ক্ষেত্রে স্টেরিক নাম্বারের মান কি হবে? বল কি হবে? ফসফরাসের বাইরে কটা আছে ইলেকট্রন? ফসফরাসের বাইরে কটা আছে ইলেকট্রন? মনে রাখবি ফসফরাস হচ্ছে নাইট্রোজেন ফ্যামিলির লোক। ছিল? তার মানে স্যার এদের ফ্যামিলির সবটার বাইরে কটা করে ইলেকট্রন আছে? 5টা। তো ফসফরাসে আছে 5টা, আর ক্লোরিনের মধ্যে আছে 7টা। 7 আর 5 কত বল? 35। 35 আর 5 যোগ করলে কত হয়? 40। 40 8 এর থেকে বড় না ছোট? বড়। তার মানে 40 এর সঙ্গে 8 ভাগ করলে কত হবে? 5। তার মানে স্যার স্টেরিক নাম্বার কত হবে? 5। হাইব্রিডাইজেশন কি হবে এটার? sp3d যোগ করে 5 হতে হবে না? তাহলে স্টেরিক নাম্বার হলো স্যার 5। যদি স্যার স্টেরিক নাম্বার 5 হয়, এবার বল এর মধ্যে কটা আছে অ্যাটম? কটা আছে অ্যাটম? একটা ফসফরাস আছে, 5টা কি আছে? ক্লোরিন আছে। মানে টোটাল কটা অ্যাটম আছে স্যার? 6টা। কটা আছে? ফসফরাস 1টা, ক্লোরিন 5টা। মানে স্যার এর স্টেরিক নাম্বার হচ্ছে 5 আর অ্যাটমিসিটি হচ্ছে কি স্যার? 6। তো অ্যাটমিসিটি স্টেরিক নাম্বার থেকে বড় আছে না? যদি বড় হয় তাহলে অ্যান্সার কি হবে? যদি বড় হয় তো অ্যান্সার কি হবে? নন প্ল্যানার। তার মানে স্যার PCl5 হচ্ছে নন প্ল্যানার। এইভাবে একটা নিটের স্টুডেন্ট কোশ্চেন সলভ করবে। এবার এইটাকেই আমি এইচএস এর স্টুডেন্টের হিসাবে, যদি এই কোশ্চেনটা একটা এইচএস এর স্টুডেন্ট সলভ করে তাহলে সে কিভাবে সলভ করবে সেটা দেখবি একটু।
যেমন ধর ফসফরাস, সে কি করবে, আগে ফসফরাস আঁকবে, এখানে ক্লোরিন আছে, এখানে ক্লোরিন আছে, এখানে ক্লোরিন আছে, এই ক্লোরিন এই ক্লোরিন, এভাবে হবে। এখানে ওরা দেখবে এই যে দুটো ক্লোরিন আছে এগুলো দেখ প্লেনের বাইরে আছে না, আর প্লেনের বাইরে থাকার জন্য যদি এরকম হয়, যদি দুটো অ্যাটম একটা 3D প্লেনের বাইরে এক্সিস্ট করে, ওরা সবসময় চাইবে সেই প্লেনটাকে নিজের দিকে টানতে, আর যখনই টানতে যাবে এই প্লেনটা আস্তে আস্তে কি হবে, এর দিকে আসতে শুরু করবে। যখনই আসতে শুরু করবে এই প্লেনের বাইরে সেট করে এই এই যে পুরো প্লেটটা আছে এই প্লেটটা হালকা করে সরে যাবে এরকম ভাবে, আর অ্যাকচুয়ালি ওটা প্লেনের বাইরে গিয়ে কি শো করবে, নন প্ল্যানার। নিটে এত সময় থাকবে, তুই কোশ্চেন পেপার উঠিয়ে এমনি এমনি থরি করবি, বুঝতে পারলি? তো নিটের স্টুডেন্টরা এইভাবে সলভ করবে। আচ্ছা, এবার আমরা কি করব, এর উপরে কটা কোশ্চেনকে প্র্যাকটিস করি, দেখি তোরা কেমন পারছিস। ফার্স্ট কোশ্চেন ClF3, যেগুলো পেপারে এসছে। সেকেন্ড কোশ্চেন IF7। থার্ড কোশ্চেন ClF5। থার্ড কোশ্চেন ClF5 সলভ কর, স্টার্ট করি। হ্যাঁ, আচ্ছা, ক্লোরিন আছে স্যার। স্যার প্রথমত এখানে স্যার ক্লোরিন হোক আর ফ্লোরিন হোক, হ্যালোজেন মানে যে কেউ, ফ্লোরিন বল, ক্লোরিন বল, ব্রোমিন বল, আয়োডিন বল, অ্যাস্টাটিন বল, প্রত্যেকটার বাইরে ইলেকট্রনের নাম্বার কি আছে, 7ই আছে স্যার। তো ভেবে লাভ নাই। তো স্যার এখানে 7 বালা অপশন কটা আছে, 4টে আছে। ক্লোরিন 7টা, আর এখানে হচ্ছে 7 × 21টা, তাই না? মানে 7 4 কত হলো, 28। এবার তো স্যার 28কে 8 দিয়ে ভাগ করতে হবে, 28 8 থেকে মানে বড় আছে, 8 দিয়ে যখন স্যার ভাগ করতে যাবো 8 3 কত হবে, 24 হবে। ভাগ তো স্যার মিলছে না, ভাগ তো স্যার মিলছে না। ভালো তো মিলছে না, মানে কি আছে এর মধ্যে বল, লোন পেয়ার আছে। মিলছে না মানে কি আছে, লোন পেয়ার আছে। লোন পেয়ার মানেই গন্ডগোল, যেখানেই লোন পেয়ার সেখানেই গন্ডগোল। তো 2 দিয়ে কত হবে, 4। মনে রাখবি ভাগশেষকে সবসময় 2 দিয়ে ভাগ করব, সিচুয়েশন যাই হোক। আর ভাগশেষকে 2 দিয়ে ভাগ করে যে ভাগফলটা বেরাবে ওটাই ডিসিশন নিবে নাম্বার অফ লোন পেয়ার। মানে এখানে লোন পেয়ার কটা আছে স্যার, 2টো আছে। এই 3 আর 2 যোগ করলে কত হবে, 5 হবে। তাহলে 5 মানে এর স্টেরিক নাম্বার কত হলো, 5 হলো। যদি স্যার স্টেরিক নাম্বার 5 হয় তো ক্লোরিনের এখানে কটা আছে অ্যাটম, সরি একটা ক্লোরিন আছে আর 3টা ফ্লোরিন, মানে অ্যাটমিসিটি কত আছে এখানে, 4। তার মানে স্যার কে বড় হলো, স্টেরিক নাম্বার বড় হলো না অ্যাটমিসিটি বড় হলো, স্টেরিক নাম্বার বড় হলো। তো আগের স্লাইড ওয়াইজ যদি স্যার স্টেরিক নাম্বার অ্যাটমিসিটি থেকে বড় হয় তাহলে অ্যান্সার কি হবে, ব্যাস। কোনো ছবি আঁকার দরকার হলো না, কোনো ভ্যালেন্স বন্ড থিওরি পড়ার দরকার হলো, বল বল এবার তোরা অ্যান্সার দে। তাহলে বুঝতে পারলে কি না কেমিস্ট্রি অনেক ইজি ছিল, ফালতু টেনশন নিয়েছিলাম আমরা। বল তার পরেরটা অ্যান্সার কি হবে, বল মুখে মুখে কর কোশ্চেন। কটা হচ্ছে, 7 হচ্ছে। দেখা যাবে 8 আছে, অরে স্যার 8 7 56, 56কে 8 দিয়ে ভাগ করলে কত হবে, 7ই হবে। বাহ, কটাক অ্যান্সার হলো 7। তাহলে স্টেরিক নাম্বার কি হলো, 7। অ্যাটম কটা আছে, 8টা আছে। অ্যাটম কটা আছে, 8টা আছে। তাহলে অ্যাটমিসিটি বেশি আছে না কম আছে, বেশি। মানে অ্যান্সার কি হবে, দেখ তুই কোশ্চেনটা সলভ করলি কিনা। হ্যাঁ, এবার এই কোশ্চেনটা যদি এইচএস এর পার্টি সলভ করতে তোর ব্যান্ড বেয়ে যাবে, এর ছবি আঁকতে কি, ওর IF7 এর ছবি আঁকতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাবে। IF7 অ্যাকচুয়াল দেখতে কেমন হয় তোকে এবার তোকে দেখাচ্ছি, যে এইচএস এর পার্টি যদি কোশ্চেনটাকে সলভ করে, যারা একদম উইদাউট নিট প্রিপারেশন করে এইচএস দিয়ে যাবে, আমি আর সিলেবাস সেম, ডিফারেন্সটা এখানেই দেখ। IF7 এই যে 1 2 3 4 5 6 7, এই হচ্ছে IF7। ভালো করে দেখ, রিয়েল কনসেপ্টটা দেখ। এখানে কি হয়, এই যে ফ্লোরিন আর এই ফ্লোরিন এরা 4 জন একটা খুব সুন্দর প্লেনে এক্সিস্ট হওয়ার চেষ্টা করে, আর এরাও খুব সুন্দর প্লেনে অ্যাডজাস্ট হয়, ডিস্টার্ব করে এই ফ্লোরিনটা, গন্ডগোল পাকায় এই ফ্লোরিনটা। এই বলছে আমি প্লেনের বাইরে যাব, আর বাকিরা চাই আমি প্লেনের মধ্যে থাকবো। এই বাইরে যাব আর মধ্যে থাকবো, এই যে ডিসিশনের মধ্যে মারপিটটা শুরু হয়। এই করতে করতে গিয়ে কি হয়,
পুরো সিস্টেমটা ডিসরাপ্ট হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, ওই জন্য এ প্লেনের বাইরে চলে যায়, মানে অ্যাকচুয়াল স্ট্রাকচার এরকম হওয়া ছিল এরকম হয়ে টেরা হয়ে যায়। এই জন্য IF7 কে নন প্লেনার মলিকুল বলা হয়। এবার যদি এরকম ভাবে তুই যদি প্রত্যেকটা কোশ্চেনকে লজিক ধরে সলভ করতে যাস তাহলে হয়েছে নিট, বুঝতে পারলি? কারণ আমাকে স্যার টাইম সেভ করতে হবে এখানে, এই এক্সামটা টাইমের গেম আছে স্যার, এখানে নলেজের গেম তো আছে অবশ্যই, টাইমের গেম আছে। এবার বল ক্লোরিনের কটা আছে, আবার 6টা আছে না? হ্যাঁ, তো 5 একে 6, তো 7 6 কত হবে? 42, তাই না? 7 6 42 হবে, 42 কে 8 দিয়ে ভাগ কর, 8 5 40, আবার 2 ভাগ থাকলো। তার মানে স্যার এখান থেকে আরেকটা জিনিস পেলাম যে ClF5 এর মধ্যে একটা লোন পেয়ার আছে। স্যার মজার বিষয় তো এটা হচ্ছে, লোন পেয়ার আমরা মুখস্থ করতাম, যদি স্যার বলতো ওখানে কোনো লোন পেয়ার আছে, দাঁড়ান ছায়া প্রকাশনের বইটা খুলে দেখি, যদি ছবিটা পেলাম তো ভালো কথা, না পেলাম তো গেল, তাই না? হ্যাঁ, মুখস্থ করবি না। তাহলে 5 1 কত হবে? 6 হবে। 6 মানে কি কি মাঝে এল আপনার স্টেরিক নাম্বার হচ্ছে 6। আচ্ছা, এখানে অ্যাটম কটা আছে? 6টা। বাহ স্যার, মানে স্টেরিক নাম্বার আর অ্যাটমিসিটি কি হচ্ছে এখানে? সেম হচ্ছে, মানে অ্যান্সার কি হবে? নন। চাপ আছে? এবার গিয়ে তুই আরামসে যেই মেন্সের কোশ্চেন প্র্যাকটিস কর, নিটের প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস কর, হয়ে গেল। আচ্ছা, এবার আমরা আসছি হাইব্রিডাইজেশন। তাহলে আপনি হাইব্রিডাইজেশন তো জানি আমরা, এখন তো আপনি শিখিয়েও দিলেন, তাহলে আবার ওটা লিখলেন কেন? দেখবি কেন লিখলাম, এবার ধর তোর সামনে আছে PCl5, এখন তো লিখিস না, এনজয় কর সিস্টেমটাই। তোর সামনে কি আছে? PCl5। ধর একটা কোশ্চেন এসছে তোর সামনে যে হোয়াট ইজ হাইব্রিডাইজেশন অফ, ফালতু এখানে লিখলাম, এটাকে ইরেজ করে মুখে লিখছি, 1 সেকেন্ড, কোশ্চেনটা লিখছি। হোয়াট ইজ দ্য হাইব্রিডাইজেশন অফ স্টেট অফ PCl5? ধর থেকে কোশ্চেনটা দিল, ফার্স্ট অপশন sp3, সেকেন্ড অপশন sp3d, থার্ড অপশন sp3d2, তাহলে অ্যান্সার কি হবে? PCl5 এর হাইব্রিডাইজেশন কি হবে? বল অ্যান্সার কি হবে? কি হবে? sp3d। কেন স্যার? ফসফরাসের বাইরে কটা আছে ইলেকট্রন? 7টা, আর এখানে টোটাল 6টা আছে, তাই না? তো টোটাল 5 একে 6টা আছে, তো 7 6 কত হবে? 42 হবে। 8 5 এ 40, 2 থাকবে ভাগশেষ, 2 1 কে 2 একই হবে, তো 5 আর 1 কত হবে? 6। তার মানে এর হাইব্রিডাইজেশন কত হবে? sp3d, সরি sp3d কেন, PCl5 তো, হ্যাঁ sp3d। এবার একটা কথা শোন, তুই বললি sp3d হবে, ফাইনাল তো অ্যান্সার। প্রবলেম করবে এখানে, একটা জিনিস তোরা দেখিস নি, আমি এখানে ছোট্ট করে এস লিখে দিয়েছি, আর যেই এস লিখে দিয়েছি এই কোশ্চেনটা লেভেলই চেঞ্জ হয়ে গেছে। যদি এখানে এস আমি না লিখতাম তাহলে এই কোশ্চেনটা নর্মাল কোশ্চেন থাকতো, আর এস লেখার জন্য এটা ডেঞ্জার জোন সেকশনে কোশ্চেনটা চলে গেছে। এটা আমার সাইন, মানে কোশ্চেনে ডেঞ্জার কিছু একটা আছে। এই এস লেখাটা হয়ে গেছে প্রবলেম। যদি এস না লিখতো তুই কোশ্চেনটা ঠিক করে দিয়েছিলিস, এই এস লিখতে কি যত ঝামেলা হয়ে গেল। কি ঝামেলা হলো? PCl5, এই এস মানে হচ্ছে, এখানে এস কি ইন্ডিকেট করছে? সলিড, এস ফর সলিড। তার মানে এই যে স্যার হাইব্রিডাইজেশনটা হবে, এটা হবে সলিড স্টেটের হাইব্রিডাইজেশন হবে। মানে স্যার এখানে যে হাইব্রিডাইজেশনটা আমরা করব সেটা সলিড স্টেটের ফর্মে যাবে, মানে ও PCl4+ আর PCl6 মাইনাসে এক্সিস্ট করবে। PCl5 সবসময় PCl4+ আর PCl6 মাইনাসে এক্সিস্ট করে। কোন স্টেটে করে এটা বল? সলিড স্টেটে করে। আর এটাই হচ্ছে স্যার এখানকার সব থেকে মেন ফান্ডা, এই ছোট্ট করে এস লেখাটা। বুঝতে পারলি? এক্সামিনার এতক্ষণ তোর সঙ্গে মানে খুব সুন্দর বিহেভ করেছিল,
এবার এক্সামিনার তোকে ট্র্যাপে ফেলার চেষ্টা করছে এই ছোটখাটো জিনিসকে চেঞ্জ করে। এবার বল PCl5 এর হাইব্রিডেশন স্যার কত বেরিয়েছিল? sp3d বেরিয়েছিল, তাই তো? PCl5 এর ডি বেরিয়েছিল স্যার। কেন স্যার? ফসফরাসের 5টা, এই ক্লোরিনের হচ্ছে 7 5 35, 35 আর 5 কত হবে স্যার? 40, 8 দিয়ে ভাগ করলাম তাহলে হবে 5, মানে হচ্ছে sp3d। এটা আমার এসেছিল, কিন্তু স্যার প্রবলেম হলো এবার আমাকে এদেরও হাইব্রিডেশনটাকে ক্যালকুলেট করতে হবে। তো বল PCl4 প্লাসে বল ফসফরাসের কটা আছে? 5টা আছে। ক্লোরিন মানে কত? 7 4 28, উপরে প্লাস মানে মাইনাস হবে না? জানিস তোরা এটা? প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তার মানে স্যার 28 আর 5 কত? 33, মাইনাস 1 মানে কত? 32, 32 কে 8 দিয়ে ভাগ করলে কত হবে? 8 4 32, মানে স্যার অ্যান্সার কি হবে? sp, অ্যান্সার কি হবে? sp3। আচ্ছা, এবার PCl6 মাইনাসের কর সলভ, বল কত হবে? কটা আছে বল? 5টা আছে। ক্লোরিনের কটা আছে? 7 6 42টা আছে। আর মাইনাস আছে স্যার, তো প্লাস হয়ে যাবে না? 42 আর 6 কত? 48, 48 কে 8 দিয়ে ভাগ কর, 8 6 48, 6 মানে অ্যান্সার কি হবে? sp3d2। অ্যান্সার কি হবে? sp3 ও হবে, sp3d ও হবে, sp2। স্যার এখনো ডি নম্বর অপশনটা দেয়নি, ওটা লিখেছিলাম হাতে। তার অ্যান্সার কি হবে? অল অফ দিস। এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও। দেখ একটা ছোট্ট মতন এস লিখলো, ওখানে কোশ্চেনের ফ্রেমই চেঞ্জ হয়ে গেল। বুঝতে পারলি? আচ্ছা, আমার নাম সবাই জানিস তো? জানিস সবাই আমার নামের শুরুর অ্যালফাবেট কি আছে? মনে রাখবি। চল একটা, স্যার আপনি যখন সলিড স্টেট হাইব্রিডাইজেশন করাচ্ছেন, তো সলিড স্টেট হাইব্রিডাইজেশনের একটা বিউটি আছে। সলিড স্টেট হাইব্রিডাইজেশনের যখন পেপার একটু অ্যাডভান্স লেভেল চলে যায়, যেহেতু নিট 2026কে আমরা পেপার লেভেল একটু হাই হওয়ার জন্য আমরা প্রত্যেকে কি করেছি, সেইভাবে নিজের প্যাটার্নটাকে সেট করে ফেলেছি। তো আমরা এরকম ভাবে আরো দু একটা কোশ্চেন আছে, যেরকম ধরে নে PCl5 আমরা করলাম, যেরকম ধর তোর সামনে আসতে পারে PBr5 ইন সলিড স্টেট, তাহলে কি হবে? বা ধর তোর সামনে আসতে পারে PF5, কি হবে? ভালো করে শুনবি, এখন কেউ লিখিস না। যদি স্যার সামনে এরকম টাইপের যদি চলে আসে, তা আমরা আবার সেম জিনিস করতে চলে আস না। তারপরে এটা ভাবিস না ওটা যেমন PCl4 প্লাস PCl6 মাইনাস হয়েছিল, এটাও ওরকম কিছু একটা হবে, ওরকম হবে না। এ কি করবে? এ কিভাবে ভাঙবে? PBr4 প্লাস আর Br মাইনাস, ইয়েস, এভাবে ভাঙবে। এখানে Br6 ফিক্স হবে না। ক্লিয়ার স্যার? তাহলে PF5 এ কি হবে? PF5 আবার ইউনিক বিহেভিয়ার শো করে, এমন ইউনিক বিহেভিয়ার শো করে, এ তো আবার কোন রকম ভাঙন দেখাই না সলিড স্টেটে। কেন স্যার? এখানে একটা ঘটনা ঘটে, যাকে বলে ব্যারি সিউডো রোটেশন। ব্যারি সিউডো রোটেশন, জানিস এই জিনিসটা কি হয়? তোরা সবাই ভূগোলের গ্লোব দেখেছিস তো, গ্লোবগুলো? তো গ্লোবে কি হয়, গ্লোব যখন দেখবি একটা সাইডে এরকম আর একটা সাইডে এরকম আংটা দিয়ে এরকম ভাবে টাঙানো থাকে গ্লোবটা, আর মাঝে এরকম ভাবে সেই গ্লোবটা ঘুরতে থাকে। হ্যাঁ, তুই যদি একটা হাতকে এইদিকে স্টিক না করে একটা হাত দিয়ে যদি মারিস বা ধরতে যাস, গ্লোব কিন্তু অটোমেটিক্যালি কি হবে স্যার? ঘুরে যাবে। এখানেও সেটা হয় যে এই কম্পাউন্ডটা নিজের জায়গাতে স্থির থাকতেই পারে না। এ যখনই সলিড স্টেটে যায়, তো কন্টিনিউ মুভ করতে থাকে বা ঘুরতে থাকে ওই গ্লোবের মতো। কেন? একটা ফ্রি অ্যাক্সিস পেয়ে যায় এখানে। ওই জন্য এই ক্ষেত্রে যদি সলিড স্টেটের কোশ্চেন আসে, এইখানে অ্যান্সার হবে অনলি sp3d। বুঝতে পারলি? কেন? এখানে তো আর ভাঙন হচ্ছে না, তো PF5 এর কি আসবে? sp3d আসবে। কিন্তু স্যার PBr5 এর কোশ্চেন আসলে কি হবে? sp3d ও হবে, প্লাস তোকে PBr4 প্লাস এর হিসাব করে অ্যান্সার মারতে হবে। তো বল PBr4 প্লাস এর অ্যান্সার কি হবে? sp3 হবে স্যার। কেন স্যার? দেখ PCl4 প্লাস এর কি এসেছিল? আরে যা এসেছিল তাই তাই তো হবে। ফসফরাস সেম আছে, আর এখানে ব্রোমিনের জায়গায় ক্লোরিন হয়েছিল, কি কি ফার্ক পড়ে? ব্রোমিনেরও বাইরে জটা ইলেকট্রন থাকে, এরও তাই থাকে, অ্যান্সার কি হবে? সেম হবে। তার মানে এক্ষেত্রে অ্যান্সার sp3d হওয়ার সঙ্গে সঙ্গে sp3 ও হবে, কিন্তু এক্ষেত্রে অনলি sp3d হবে। এটা সব থেকে প্রিমিয়াম লেভেলের কোশ্চেন, এটা একটু আপসেট করার কোশ্চেন ছিল। এই কোশ্চেনটা একটু ওই এক্সামে দিয়েছিল, এই কোশ্চেনটা প্রথম
যেই অ্যাডভান্স ট্রাই করেছিল, হ্যাঁ, তারপরে এটাকে যেই মেন্স কপি পেস্ট করে, আর এইমস লাস্ট এক্সাম যেবার মানে এইমস এর যে এক্সাম গুলো হতো, এইমস 2018-তে এই কোশ্চেনটা সেম টু সেম চেপেছিল। আচ্ছা, এটার দ্বারা আমরা কি করলাম, আমরা ইনঅর্গানিক কেমিস্ট্রির যে বেসিক পার্টটা ছিল ওটাকে শেষ করলাম। কারণ আমার ইনঅর্গানিক কেমিস্ট্রি ক্লাস অ্যাটেন্ড করার জন্য কি কি লাগবে, আমার হাইব্রিডাইজেশন স্ট্রং হতে হবে। হাইব্রিডাইজেশনের প্রিমিয়াম লেভেল দেখিয়ে দিলাম, সলিড স্টেট হাইব্রিডাইজেশন। তার সঙ্গে সঙ্গে তোকে প্ল্যানারিটি শিখিয়ে দিলাম, অ্যাটলিস্ট তুই এরপরে মলিকিউলকে চিনতে পারবি। হ্যাঁ স্যার, এই মলিকিউলটাকে বোঝা যাচ্ছে যে আমি যদি ওর 3D স্ট্রাকচারকে দেখি, দেখ সবসময় আমরা ছবি দেখতে পারবো না, তাই না? সব বইয়ে সব ছবি আঁকা থাকে থাকে না স্যার? এখন ধর তুই কটা কম্পাউন্ড দেখেছিস? 50টা, 60টা, মিনিমাম ধর লাখ লাখ কম্পাউন্ড আছে। মিনিমাম নিটের জন্য 150+ কম্পাউন্ড তোকে ফেস করতাম। 150 কম্পাউন্ডের ছবি তুই মনে রাখতে পারবি না। ওটার জন্য আমি কি করলাম, তোকে ওটার সাবস্টিটিউট অপশনে প্ল্যানেটে শিখিয়ে দিলাম। তো তোকে এখানে প্ল্যানেটে শিখিয়ে দিলাম। তার মানে স্যার আমাদের ইনঅর্গানিক কেমিস্ট্রির জন্য যেটুকু বেসিক দরকার ছিল আমাদের হয়ে গেল। এবার একটু অর্গানিক কেমিস্ট্রির দিকে আসা যায়। আজকে ক্লাসটা তোকে বলেইছিলাম যে পুরো বেস স্ট্রং করার ক্লাস হবে। অর্গানিক কেমিস্ট্রির বেস স্ট্রং করতে গেলে আগে তোকে জানতে হবে অ্যারোমেটিসিটি বলে একটা টপিক আছে। এখানে পড়েছি সবাই হয়তো ক্লাস 11-এ। এখানে ছিল হাকেলের সূত্র ছিল। হ্যাঁ, এই অ্যারোমেটিসিটি টপিকটাকে আমি উঠাচ্ছি কারণ এখান থেকে বেস স্টার্ট হয়, একদম ক্লাস 11-এর ফার্স্টের দিকে থাকে এগুলো। হ্যাঁ, একে বলা হয় হাকেলস রুল। স্যার হাকেলস রুলে কি হয়? অ্যাকচুয়াল হাকেলস রুলে প্রসেসটা কি বা কি হয় এখানে? তো হাকেলস রুলে যে সায়েন্টিস্ট মানে সায়েন্টিস্ট হাকেল যখন এই রুলটা দিয়েছিলেন, তো ওনার কাছে প্রথমত কোনো আইডিয়া ছিল না যে অ্যাকচুয়ালি উনি কি করতে চলেছেন। মনে রাখবি পৃথিবীতে যে কটা আবিষ্কার হয় সব কটাই তৎক্ষণাৎ হয়, মানে কেউ ভেবে কিছু করে না। আজকে যখন ধর তেজস্ক্রিয়ত আবিষ্কার হয়েছিল, তো পিয়ার কুরি মাদাম কুরি থোড়ি ভেবেছিল যে আমি যাচ্ছি এখান থেকে ফিউচারে নিউক্লিয়ার বোম আবিষ্কার হবে, কেউ ভাবেনি, হয়ে গেছে। আজকে তোরা এখানে বসে আছিস, আমি যদি বলি তোরা সবাই এখানে সায়েন্টিস্ট, এখানে কোনো ভুল নাই, তোরা সবাই সায়েন্টিস্ট। কি হবে স্যার? আপনি তো আমাদের মজা নিয়ে নিচ্ছেন। সায়েন্টিস্ট মানে কি? আবিষ্কার করা। ইয়েস অর নো? ক্লিয়ার? তোরা যে এখানে এসছিস কোনো আশা নিয়ে এসছিস যে স্যার আমরা অমুক এক্সাম দিব, কিছু একটা দিব, দিয়ে এই জায়গায় যাবো, তুই জানিস কি হবে? ওটাও তো একটা আবিষ্কার, ওটাও তো একটা আবিষ্কার। তুই কাজ করতে আছিস, কিছু একটা হবে, একটা ঘটনা আমার সঙ্গে ঘটবে। আমি ইন্টেনশনালি হাকেলস সেটা করতে চাইনি, কিন্তু হাকেলস একটা জিনিস করেছিল। হাকেলস একটু ফিজিক্স ভালো বুঝতো, আর হাকেলস এর সঙ্গে ফিজিক্সের খুব ভালো লিঙ্ক ছিল। স্যার এটা আপনি কি বলছেন? হ্যাঁ, অর্গানিক কেমিস্ট্রির সঙ্গে ফিজিক্সের দারুণ লিঙ্ক আছে। এটা তোরা বইয়ে হয়তো শুনিস নি বা দেখিস নি, তোরা খালি জাস্ট ওই সূত্রটা পড়েছিলিস 4n+2 পাই রুল, তাই না? কিন্তু না, তোকে অর্গানিক কেমিস্ট্রি পড়তে হবে তো ফিজিক্স দিয়ে পড়তে হবে। এই হাকেলস এর রুলের দুটো জায়গা ছিল। একবার হতো হাকেলস বলেছিল যদি কোনো অর্গানিক কম্পাউন্ডের মধ্যে দিয়ে, বা সরি, যদি কোনো কম্পাউন্ডের মধ্যে দিয়ে কারেন্ট পাস করে, আর যদি কোনো অর্গানিক কম্পাউন্ডের মধ্যে দিয়ে কারেন্ট পাস না করে, যদি কারেন্ট ফ্লো করে, তাহলে ও হয় অ্যারোমেটিক হবে, না হয় অ্যান্টি অ্যারোমেটিক হবে। আর যদি স্যার কারেন্ট ফ্লো না করে, তাহলে ও নন অ্যারোমেটিক হবে। কে বলেছিল স্যার? কে বলেছিল এটা? হাকেল বলেছিল। কিন্তু স্যার আমরা এটা জানি না। আমরা কি জানি? এবার থেকে বলছি আমরা কি জানি। আমরা জানি যে অ্যারোমেটিক যৌগ তাকেই বলবো যারা 4n+2 পাই ইলেকট্রন রুলকে মেনে চলবে, তাই তো? তাই তো? এখানে স্যার বলেছিল, স্যার যখন পড়াতো স্যার 11-এ, এন হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। এন মানে 0, 1, 2, 3, 4, 5। ইভেন আমি তোকে এমন এমন কিছু কোশ্চেন দেখিয়ে দিব যেখানে দেখবি 4n+2 রুল মানছে, তবু ওটা অ্যারোমেটিক হচ্ছে না। ওটার জন্যই আমার এক্সট্রা করে এই দুটো জিনিস বলা। এই কারেন্টের কনসেপ্টটা এই জন্যই বলা, বুঝতে পারলি? এবার শুনবি, এটা হলো যদি স্যার আমরা এখানে 0 বসাই তাহলে অ্যান্সার কি হবে? 2 পাই হবে না?
যদি স্যার আমরা এখানে 2 বসাই তাহলে অ্যান্সার কি হবে? 4 আর 2 8 আর 2 কত হবে? 10, 10 পাই ইলেকট্রন। যদি স্যার আমরা এখানে 3 বসাই তাহলে কি হবে বল? 4 3 12 আর 2 কত হবে? 14 পাই ইলেকট্রন। তো যদি স্যার এরকম ভাবে পাই ইলেকট্রন মিলতে থাকে তাহলে ওটাকে অ্যারোমেটিক বলবো, যদি কারেন্ট ফ্লো হয়। মাইন্ডেড, এই লাইনটা আমি কেন বলছি? আমি তো খালি এইটা বলতে পারতাম, যখন বলছি কারণ আছে, তোকে আমি প্রমাণ করে দেখিয়ে দিব যে এই রুলটা মিনছে, তবু ওটা অ্যারোমেটিক হচ্ছে না। বুঝতে পারলি এবার? আচ্ছা, কিন্তু স্যার অ্যান্টি অ্যারোমেটিকের জন্য কোন রুল আছে বল? 4n পাই ইলেকট্রন রুল আছে। আছে, যদি n এর মান এখানে 0 না 1 2 3 4 হবে। স্যার 0 কেন হবে না? আরে 0 বসা তো ডিরেক্ট 0 হয়ে যাবে না, 4 এর সঙ্গে 0 গুণ করলে 0 হবে। ক্লিয়ার? তো কি হবে অ্যান্সার? 4 পাই ইলেকট্রন, 8 পাই ইলেকট্রন, 12 পাই ইলেকট্রন, এইসব হবে। ক্লিয়ার? ক্লিয়ার? এবার আমরা আসছি নন অ্যারোমেটিক। এবার আমরা কি আসছি? নন অ্যারোমেটিক। স্যার নন অ্যারোমেটিক মানে কি? নন অ্যারোমেটিক মানে হচ্ছে যেখানে কোনো কারেন্ট ফ্লোই হবে না। আসলে যেখানে কোনো কারেন্ট ফ্লোই হবে না। যদি কারেন্ট ফ্লো না হয় সিস্টেমের মধ্যে, তাহলে ওটা কি হবে? নন অ্যারোমেটিক হবে। তার মানে নন অ্যারোমেটিক কোনো নিয়ম মেনে চলে না, কারেন্ট ফ্লো করছে না, মানে ওটা কি হবে স্যার? নন অ্যারোমেটিক হবে। ক্লিয়ার? আচ্ছা, আমরা এখানে কি শিখলাম? যে স্যার অ্যারোমেটিসিটির যে হাকেল রুলটা বলেছিল, সেখানে বলা হয়েছিল যদি হাকেল বলছে যদি অর্গানিক কম্পাউন্ডের মধ্যে দিয়ে কারেন্ট পাস হয় তাহলে সিস্টেমে অ্যান্সার দুটো হতে পারে, এক হয় অ্যারোমেটিক না হয় অ্যান্টি অ্যারোমেটিক। স্যার বুঝবো কি করে? কারেন্ট ফ্লো হিসাবে। তো স্যার আমি কি গিয়ে কম্পাউন্ডে গিয়ে কারেন্টের ফ্লো দেখবো? ওরকম দেখিস না, মোটামুটি কারেন্ট ফ্লো তুই দেখবি। আর যদি স্যার কারেন্ট ফ্লো না হয় তাহলে ওটা কি হবে? নন অ্যারোমেটিক হবে। এবার দেখা যাক যে আমরা কোশ্চেনের দ্বারা জিনিসটাকে শিখবো। অ্যাপ্লিকেশন পার্টটা আমরা এবার